আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সাবেক মন্ত্রী, উপদেষ্টা সহ 13 জনকে ট্রাইব্যুনালে হাজিরের পর কারাগারে প্রেরণ। 17 ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদনের নির্দেশ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ 4 বছর হতে পারে। আল জাজিরাকে প্রধান উপদেষ্টা। চলমান সব সংস্কার শেষে নির্বাচন। ক্ষমতায় গেলে আন্দোলনের শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ করবে বিএনপি। মানবিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের তাগিদ। গণতন্ত্র ও মানবাধিকার উন্নয়নে ঐক্যমত্যের ঘোষণায় বে অফ বেঙ্গল কনভারসেশনের সমাপ্তি। জলবায়ু সহনশীল জ্বালানির ওপর গুরুত্ব আরোপ। বিশ্ব জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলোকে প্রতিশ্রুতি পূরণে সচেষ্ট হওয়ার আহ্বান। ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশের জন্য কার্যকর উদ্যোগের পরামর্শ। এবং স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোক। মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে এই ফুটবল কিংবদন্তির দাফন। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। কাপ্তাই হ্রদে সাঁতার প্রতিযোগিতার খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সচিব ও সাবেক একজন বিচারপতি সহ 13 জনকে প্রথমবারের মতো জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত তাদের আটক রাখার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে 17 ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। পলাতক শেখ হাসিনাকে ধরে আনতে রেড নোটিশ জারির জন্য অনুরোধ করা হয়েছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। মাজল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যা মামলায় সকাল 10:30টার পর আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, গোলাম দস্তগীর গাজী, শাহজাহান খান, দীপু মনি, ফারুক খান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলককে। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিকি এলাহি চৌধুরী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও হাজির করা হয় ট্রাইব্যুনালে। তবে কাঠগড়ার বাইরে বসানো হয় দীপুমণিকে। হাজির করা হয়নি সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে। সকাল 11টায় এজলাসে আসন গ্রহণ করেন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। কানায় কানায় পূর্ণ হয়ে যায় আদালত। শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্য সহ অন্যরা অপরাধের সাথে কিভাবে সম্পৃক্ত, আদালতে তার ব্যাখ্যা দেয় প্রসিকিউশন। সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার, এবং তার নির্দেশে তাকে ক্ষমতায় রাখার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আজকে বাকি যে 13 জনকে উপস্থিত করা হয়েছিল, তারা ক্যাবিনেটের সদস্য হিসাবে সরকার দলের বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থেকে, কেউ সরকারের আমলাতন্ত্রের মধ্যে যখন স্বরাষ্ট্র সচিব ছিলেন তারা, এমপি ছিলেন, 14 দলীয় জোটের নেতা ছিলেন, রাজনৈতিক সহকর্মী ছিলেন, তারা সবাই মিলে এই অপরাধগুলো সংগঠন করেছেন নৃশংসভাবে। 2 মামলায় তদন্ত শেষ করার জন্য আবেদন করলে আদেশ দেন ট্রাইব্যুনাল। আমরা যেটা আদালতের কাছে জানিয়েছি যে এই অপরাধ একই সাথে সারা বাংলাদেশে 56,000 বর্গমাইল জুড়ে একদম ব্যাপক ভিত্তিক মাত্রায় সংগঠিত হয়েছে এবং টার্গেটেড ওয়েতে পারসিকিউশন করা হয়েছে। এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে 1 মাস সময় মঞ্জুর করেছেন। 1 মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রিপোর্ট যেটা দাখিল করেছেন 1 নম্বর মামলায়, যে একমাত্র আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়।
মামলার শুনানির সময় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার কয়েকবার কথা বলার জন্য দৃষ্টি আকর্ষণ করলেও ট্রাইব্যুনাল কোনো জবাব দেননি। এর আগে 27 অক্টোবর রাষ্ট্রপক্ষের করা দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মাছলক মান্না, চ্যানেল আই, ঢাকা। পুলিশ ভেরিফিকেশনে চাকরি প্রার্থীর আত্মীয় স্বজনের রাজনৈতিক পরিচয় জানতে না চাওয়ার সুপারিশ করছে পুলিশ সংস্কার কমিশন। কাউকে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে উচ্চ আদালতের 9টি নির্দেশনা মানারও সুপারিশ করেছে তারা। পুলিশকে জনমাধ্যম করতে প্রয়োজনীয় সব সুপারিশ করা হবে বলে জানান কমিশন প্রধান। ডিসেম্বরের মধ্যে কমিশন তাদের প্রস্তাব দেবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। পুলিশ সংস্কারে গঠিত কমিশনের সদস্যরা সচিবালয়ে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে। বৈঠকে কমিশনের কাজের অগ্রগতি সহ বিভিন্ন বিষয়ে তাদের সাথে আলোচনা হয়। আলোচনা শেষে কমিশন প্রধান সাংবাদিকদের জানান, পুলিশ ভেরিফিকেশনে জাতীয় পরিচয়পত্রকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। শুধুমাত্র রাজনৈতিক কারণে কারো আত্মীয় স্বজন রাজনীতি করে, সরকারি দল করে না, এমনকি বেবি, খালা, খালু, ফুপা, এরকম যাদেরকে কোনোভাবেই বলা যায় না সম্পত্তি নিজের পরিবারের সঙ্গে সম্পৃক্ত, তাদের ক্ষেত্রে এইসব যুক্তি দেখে অনেকের ক্ষেত্রে চাকরি হয় না। তো আমরা এই জিনিসগুলোকে বাদ দিতে সুপারিশ করছি যে আমরা এই আত্মীয় স্বজন না, এখন হলো স্থায়ী ঠিকানা নিয়ে স্থায়ী ঠিকানা যাবে, কিন্তু স্থায়ী ঠিকানায় আবার দেখা হতো যে বাবার নামে সম্পত্তি আছে কিনা সেটাও নাকি চেক করা হতো। আমরা এটাও চাই না। আমরা বলছি যে সবচেয়ে আমাদের প্রথম 1 নম্বর ডকুমেন্ট হলো ন্যাশনাল আইডি কার্ড, কারণ গভর্নমেন্ট অলরেডি ন্যাশনাল আইডি কার্ড আইনের মাধ্যমেই এটার পিছনে আইন আছে, ব্যাক বাই সাম ল, ন্যাশনাল আইডি কার্ড। কাউকে গ্রেফতার ও রিমান্ডে নিলে পরিবারের সদস্যদের জানানো সহ উচ্চ আদালতের 9টি নির্দেশনা মানার সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন। 54 বা রিমান্ডে নিয়ে আসে যে পরে ওখানে হাইকোর্টের কিছু ডিরেক্টিভস আছে, যেমন একটা হলো যে ওই তার আত্মীয় স্বজনকে টেলিফোনে জানাবে যে তোমাদের লোক আমরা নিয়ে আসছি, তারপরে একটা কাছে ঘরের ভিতরে রেখে তারা ইন্টারোগেশন করবে, তারপরে তাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করবে। এরকম 9-10টা ডিরেক্টিভস আছে হাইকোর্টের। পুলিশকে বলা হবে যে এই ডিরেক্টিভসগুলো তোমরা মেনে চলো। রাজনৈতিক কাজে পুলিশকে ব্যবহার করার প্রবণতা বন্ধ করার প্রক্রিয়া নিয়েও ভাবা হচ্ছে বলে জানান সংস্কার কমিশনের প্রধান। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। নতুন আরও 5টি সংস্কার কমিশন গঠন করেছে সরকার। কমিশনগুলো হচ্ছে স্থানীয় সরকার, স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক অধিকার এবং নারী বিষয়ক কমিশন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদকে প্রধান করে 8 সদস্যের স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে। প্রবীণ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম, সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে শ্রম অধিকার বিষয়ক কমিশন, প্রফেসর একে আজাদ খানকে প্রধান করে স্বাস্থ্য খাত ও নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভিনকে প্রধান করে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে। 90 দিনের মধ্যে কমিশনগুলোকে প্রতিবেদন দিতে হবে। এর আগে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয় সংস্কারের জন্য 6টি কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ 4 বছর হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে দেশের সব ক্ষেত্রে চলমান সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে। সাদি মাহমুদের রিপোর্ট। Mohammed Yunus, Chief Advisor of Bangladesh, talks to Al Jazeera. আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে টক টু আল জাজিরাতে সাংবাদিক নিক ক্লার্কের মুখোমুখি হন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের সংকট নিয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন, পরিবর্তিত পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। I had no interaction with President Trump in the past, so I had no problem with him.
সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে ডক্টর ইউনূস জানান, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে চান তিনি, তবে সর্বোচ্চ 4 বছর পর্যন্ত থাকতে পারে অন্তর্বর্তী সরকার। I think everybody has his interim government. We are not his perpetual government. With a regular government is for 5 years, for example. That's about it. Or the new constitution may say 4 years, probably, because people want to move faster term of the. So it should be under 4 years, that's for sure. So it's all question of what people want. The population, the political parties want. If political parties say, forget about it, give the election, let's do it, we'll do it. You have a chance. You didn't take it. So you could be interim head for 4 years, which is pretty much an electoral term, isn't it? I didn't say that I'll be for 4 years. I'm saying this is the term, that maximum that one can go. Right. But that's not our intention. Our intention is to get it done as quickly as possible. ভারতে পলাতক শেখ হাসিনা সম্পর্কে তিনি বলেন, হাসিনা ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তাকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। She's making speeches, calling for movements inside of Bangladesh. This is not going to be helpful for Bangladesh at all. So we draw attention to the Indian authorities that you are hosting her, that's fine, but also please make sure that she doesn't create problem for us. Will you be pushing for her extradition? Yes, because there's a legal process going on. And he is found guilty, and definitely she will be asked for repatriation. আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, জীবন সায়ান্নে তার এ ধরনের কোনো ইচ্ছা নেই। Would you stand for election? No, I'm not a politician. I enjoy my role, what I have been doing. At my last stage of my life, I'm not going to change that. Mohammed Yunus, thank you. সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথারিনা উইজার। বৈঠকে রাষ্ট্রদূত উইজার বলেছেন, পশ্চিম ইউরোপীয় দেশগুলো বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায়। এর অংশ হিসেবে অস্ট্রিয়ার কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। এছাড়া চলমান সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারকে অস্ট্রিয়া সমর্থন করবে বলে জানান রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার বাস্তবায়ন এবং ভোটার তালিকা প্রস্তুত হলে ভোটের তারিখ নির্ধারিত হবে। বৈঠকে সন্ত্রাস দমন ব্যবস্থা, আন্তঃসীমান্ত সমস্যা, মানব পাচার, আইনি অভিবাসন, জলবায়ু পরিবর্তন, পুলিশ বাহিনীর সংস্কার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, বাংলাদেশকে আরও বেশি জলবিদ্যুৎ সরবরাহে আগ্রহী নেপাল। আজারবাইজানের বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে নেপালের বন ও পরিবেশ মন্ত্রী আইন বাহাদুর শাহী ঠাকুরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে পরিবেশ উপদেষ্টা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ঝুঁকি মোকাবেলায় একসাথে কাজ করবে প্রতিবেশী নেপাল, ভুটান ও বাংলাদেশ। জানুয়ারিতে এ বিষয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে বলেও তিনি জানান। বৈঠকে জলবায়ু ঝুঁকি প্রশমন, অভিযোজন ও লস অ্যান্ড ড্যামেজ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে আলোচনা হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা। ভুটান এবং বাংলাদেশ মিলে এই 3 পক্ষ একসাথে কিভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে কাজ করতে পারে সেটার ব্যাপারে মন্ত্রী পর্যায়ের একটা বৈঠক করা যায় কিনা আমরা উভয় পক্ষই এক হলাম যে এটা করা যায়। তার কারণ হচ্ছে যে আমাদের ঝুঁকিগুলো এক রকমের এবং এত বড় আন্তর্জাতিক সম্মেলনে প্রতিবারই আমরা আসি, কিন্তু আমাদের যে আশাটা থাকে এটা সবসময় পূরণ হয় না। গণতন্ত্র, মানবাধিকার ও বহুমাত্রিক সম্পর্ক উন্নয়ন সহ বেশ কিছু ইস্যুতে ঐক্যমত্য পোষণ করে শেষ হলো 3 দিনের বে অফ বেঙ্গল কনভারসেশন। শেষ দিনে জলবায়ু সহনশীল জ্বালানি উৎপাদন ও ব্যবহারের উপর কথা বলেছেন আলোচকেরা। একটি সেশনে বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনার বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর অনেক সুযোগ রয়েছে। পরাগাজিমের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজনে 3 দিনের বে অফ বেঙ্গল কনভারসেশনের সমাপনী দিনে বেশ কয়েকটি সেশন অনুষ্ঠিত হয়। গণতন্ত্র, মানবাধিকার, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, কূটনীতি, জলবায়ু সহ নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেন বক্তারা। একটি আলোচনায় বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে সবাই একমত পোষণ করেন। গ্রামীণ ফোনের মতন অন্য কর্পোরেটরাও যেন ডাইরেক্টলি রিনিউয়েবল এনার্জি অ্যাক্সেস করতে পারে। এই রিনিউয়েবল এনার্জি যদি আমরা সরাসরি অ্যাক্সেস করতে পারি তাহলে আমাদের কার্বন ফুটপ্রিন্টটা কমিয়ে ফেলা সম্ভব। মানুষের ক্ষতি করে উন্নয়ন নয়,
এমন কথাও জোরে সোরে আলোচিত হয়েছে সেশনে। যখন একটা দেশ বা একটা সোসাইটি ডেভেলপ করে তখন ওইটার একটা হিউম্যান কস্ট থাকে। তো আমাদের দেশ বা জাতি, আমাদের বাংলাদেশে এই যে ডেভেলপমেন্টটা হয়েছে বা হচ্ছে, এটার পিছনে যে হিউম্যান কস্টটা আছে এটাকে কিভাবে আমরা মিটিগেট করতে পারি। তো আমাদের বিভিন্ন প্রশ্ন ছিল এখানে। আমি প্রাইমারিলি গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি কথা বলেছি, এবং আমাদের আরও প্যানেলিস্ট ছিল, তারাও এই প্রশ্ন করেছে যে কিভাবে এটাকে ডেভেলপ করা যায়। বিকেলে একটি সেশনের বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনার। A particularly noteworthy example of untapped potential in our region is the bilateral trade between Pakistan and Bangladesh. As we look ahead, it is clear that there is a significant opportunity to enhance trade between our two countries. While our trade relations have grown over the years, the figures still fall short of the potential we know exists. মুক্ত পরিবেশে এমন একটি সম্মেলন আয়োজন করতে পেরে খুশি আয়োজকরা। বে অফ বেঙ্গল কনভারসেশনকে আমরা বলবার চেষ্টা করছি এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, এটা বাংলাদেশের কিছু না, কিন্তু লোকেটেড ইন বাংলাদেশ, সো দ্যাট বাংলাদেশকে আমরা ব্র্যান্ডিং করা, বাংলাদেশকে বিশ্বের অন্যদের সঙ্গে পরিচিত করে তুলতে পারি। পৃথিবীটা অনেক জটিল ভঙ্গুর একটা অবস্থার মধ্যে আছে, এটা আমাদের মূল থিম। এর মধ্যে আমরা অবশ্যই ইন্দো প্যাসিফিক এই রিজিয়নের মধ্যে যারা যুক্ত তাদেরকে অনেক বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। এবার নতুন আমরা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোকে অনেক গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। আমাদের আলোচনার মূল এজেন্ডাগুলো ছিল জিওপলিটিক্স, ক্লাইমেট চেঞ্জ, ট্রেড, হিউম্যান রাইটস, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, হেট স্পিচ। বে অফ বেঙ্গল কনভারসেশনে অংশ নেন ৮০টি দেশের প্রতিনিধিরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছে, শহীদ হয়েছে, বিএনপি ক্ষমতায় গেলে তাদের নামে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ করা হবে। রাজধানীতে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এই কথা বলেন। তিনি বলেন, মানুষের পাশে মানুষ দাঁড়ালে একটি মানবিক বাংলাদেশ হবে। রাহুল রায় রিপোর্ট। জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়াচ্ছে আমরা বিএনপি পরিবার। শুধু জুলাই আগস্ট আন্দোলন নয়, আওয়ামী সরকারের ১৫ বছরে বিভিন্ন আন্দোলনে আহত ও ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তারা। সারা দেশেই নিয়েছে নানা উদ্যোগ। জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন সময়ে আন্দোলনে পঙ্গুত্ব বরণ করাদের হুইল চেয়ার দিয়েছে সংগঠনটি। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন আমরা বিএনপি পরিবারের প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় গেলে একটি মানবিক রাষ্ট্র গড়ে তোলার কথা বলেন তিনি। ভবিষ্যতে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যারা শহীদ হয়েছেন সারা দেশে, স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে, এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায় নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে, ইচ্ছা আমাদের রয়েছে। মানব কল্যাণে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান। আমি মনে করি তারা দেশের জন্য, আমরা যারা আছি আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছেন, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো। আমরা সকলে যদি সকলের সহযোগিতায় এগিয়ে আসি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজ না হলেও কাল, কাল না হলেও পরশু আমরা যেরকম একটি বাংলাদেশ নিজেদের মনে কল্পনা করি, সেই বাংলাদেশের সূচনা আমরা দেখতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ প্রত্যেকের অবদান থাকলেই জয় হবে মানবতার। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে 2030 পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নয় বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে 2030 পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নয় বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। আজারবাইজানের বাকুতে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। এই সময়ের মধ্যে বাংলাদেশ 22% কার্বন নির্গমন হ্রাসের লক্ষ্য নির্ধারণ করেছে বলেও জানান পরিবেশ উপদেষ্টা। উন্নত দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি পূরণে সচেষ্ট হতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর বাস্তবতার নিরিখে কার্যকর উদ্যোগ নিতে হবে। বিপর্যয়ের ঝুঁকিতে থাকা সভ্যতা রক্ষায় ন্যায্যতার ভিত্তিতে অর্থায়ন ও ছাড়ে গুরুত্ব আরোপ করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আজারবাইজানের বাকু থেকে আরো জানাচ্ছেন আলিবার রাজি। নানা প্রতিকূলতা, দুর্যোগ ও বিপর্যয়ে ধুঁকছে ধরিত্রী। এমন পরিস্থিতিতে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য আর অর্জনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এদিকে জলবায়ু অর্থায়ন চুক্তির ধীর গতিতে হতাশা জানিয়েছে পরিবেশবাদী গোষ্ঠী ও সংগঠনগুলো। সম্মেলনের আয়োজক দেশ হিসেবে জলবায়ু অর্থায়নে 2030 সালের মধ্যে 120 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে আজারবাইজান। সম্মেলনের দ্বিতীয় সপ্তাহের শুরুতে সাইড ইভেন্টগুলোতে চলছে নানা আলোচনা। প্রথমবারের মতো জাতীয়ভাবে লস অ্যান্ড ড্যামেজ অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক তুলে ধরেছে বাংলাদেশ। এতে উঠে আসে বাংলাদেশ সহ ভয়াবহ ঝুঁকিতে থাকা দেশগুলোর তথ্য উপাত্ত। জানানো হয় জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি। বাংলাদেশ একটা ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি, বিভিন্ন ডিজাস্টার হচ্ছে, সেখান থেকে আমাদের ক্লাইমেট ইন্ডিউস ডিজাস্টারগুলো আইডেন্টিফাই করা এবং তার যে ড্যামেজ হচ্ছে আমাদের কমিউনিটির যে রাইটটাকে এস্টাবলিশ করা, প্লাস আমরা প্রপার জায়গাতে আমাদের এই রেজ করা। সেই ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা ইকোনমিক অ্যান্ড নন ইকোনমিক লস অ্যান্ড ড্যামেজ বের করে আমরা তখন এটাকে বের করতে পারবো। এবং বাংলাদেশ অলওয়েজ ক্লাইমেট চেঞ্জের যে কোনো অ্যাকশনে খুবই পায়োনিয়ার। প্রথমবারের মতো আমাদের ইন্টারনাল ডিসপ্লেসমেন্টের অ্যাসেসমেন্টের একটি কম্পোনেন্ট হাতে নেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এই উদ্যোগকে সমর্থন দিচ্ছে। আমরা যদি এই ডিসপ্লেসমেন্ট ইস্যুটাকে ন্যাশনাল প্ল্যানিংয়ে ইন্টিগ্রেট করতে পারি, ডেফিনেটলি এটি একটি আমাদের লস অ্যান্ড ড্যামেজ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করবে। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের পরিমাণ মাত্র 0.4% হলেও জলবায়ু অভিঘাত ও মানবসৃষ্ট দুর্যোগে চরম ক্ষতির শিকার হচ্ছে। ভবিষ্যতে নিরাপদ ও সমৃদ্ধ আবাস নিশ্চিতে জানানো হয়েছে জলবায়ু ন্যায় বিচার ও প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ ছাড়ের আহ্বান। আমরা যে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আমাদের যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ক্ষতিগ্রস্ত জনসংখ্যার, এবং সেখানে যেটা এক্সপেক্টেড যে 2050 সালের মধ্যে 133 মিলিয়ন লোক এই জলবায়ুর কারণে ডিসপ্লেসড হবে, এবং যেটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার, জাতিসংঘ এটা বলেছে। এবং এই যে ব্যাপারটি, এটা আমরা যদি এখনই ইনিশিয়েটিভ না নেই এবং জোরে সোরে এই ব্যাপারে ন্যাশনাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে এগিয়ে নিয়ে না যাই, তাহলে কিন্তু আমাদের একটা বিশাল ডিজাস্টার অপেক্ষা করছে আমাদের জন্য। সুতরাং এই ব্যাপারটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং এ নিয়ে কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে এবং কাজ করতে হবে। এবং এই ব্যাপারটিকে আমাদের মাননীয় উপদেষ্টা বলেছেন যেন আমরা দেরি আর না করি, আমরা যেন দ্রুত এই ব্যাপারে এগিয়ে আসি। এই আন্তর্জাতিক দর কষাকষি শেষ হওয়া পর্যন্ত বসে থাকার কোনো সুযোগ নেই, কারণ আমরা প্রতিনিয়ত যা মুখোমুখি হচ্ছি, আমাদের জনগোষ্ঠীর মানিয়ে নেওয়ার ক্ষমতা তার থেকে অনেক কম। আরেকটা হচ্ছে উন্নত দেশগুলো তাদের যে অর্থনৈতিক মডেল এবং কার্বন নিঃসরণ না কমানোর কারণে কিন্তু এই ক্ষতিগুলো বেড়ে যাচ্ছে। এদিকে বিশ্বজুড়ে যুদ্ধ ও গণহত্যা বন্ধের পাশাপাশি ধরিত্রী রক্ষায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে জোর কর্মসূচি করছেন পরিবেশবাদীরা। করুণ বাস্তবতা বলছে, জলবায়ু অভিঘাত ও মানবসৃষ্ট কারণে এই মুহূর্তে বাংলাদেশের 50 লাখ মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে রয়েছেন। ধনী দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা ও পর্যাপ্ত অর্থায়নের পাশাপাশি কার্যকর উদ্যোগে সমাধানের রূপরেখা দেখছেন জলবায়ু বিশেষজ্ঞরা। আলিমাল রাজি, চ্যানেল আই, বাকু, আজারবাইজান।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিতুমির কলেজের অধিভুক্তি বাতিল করে কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রাজধানী মহাখালীতে 5 ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধের পর সাময়িকভাবে তা প্রত্যাহার করলেও আবারও কলেজের সামনে সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সড়ক অবরোধের খবর জানাতে তিতুমির কলেজের সামনে আছেন রিয়াজ ইসলাম, সরাসরি তার সাথে যোগাযোগ করছি। রিয়াজ, শিক্ষার্থীরা কেন আবারও সড়ক অবরোধ করেছে আপনি কি জানতে পেরেছেন? আমাদেরকে জানাবেন। রিজা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি তিতুমির কলেজের সামনে। আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে তারা কিন্তু এই ব্লকেট কর্মসূচি পালন করেছে। তারা বেলা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই মহাখালী এলাকায় কর্মসূচি পালন করেছে, কিন্তু ফের তারা কিন্তু এই সন্ধ্যা থেকে আবার এই তাদের কলেজের প্রাঙ্গণে আবার কিন্তু শুরু করেছে এই আন্দোলন। তারা বলছে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। এই মুহূর্তে আমার সাথে রয়েছে একজন তিতুমির কলেজের শিক্ষার্থী। কেন তারা আসলে কেন আপনারা আবার এই কর্মসূচি পালন করছেন? আপনারা ইতিমধ্যে জানেন আমরা 11টা থেকে 4টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে একটা কর্মসূচি পালন করেছি। সেখান থেকে আমাদের মন্ত্রণালয় থেকে 12 জনকে ডেকেছে এবং ডেকে আমাদেরকে বলে যে আমাদের মঞ্জুরি কমিটি দিয়ে দেওয়া হবে, কিন্তু যখন লিখিতভাবে দিয়ে দিবে তার কিছুক্ষণ আগে সেটা স্থগিত করে দেওয়া হয়। আমাদের প্রশ্ন হচ্ছে কেন আমাদের এই হেনস্থাটা, কেন কাদের কথাই হচ্ছে, এটার পিছিয়ে কারা জড়িত, সেটার প্রতিবাদের জন্য আমরা অনির্দিষ্টকালের জন্য এখানে আবার আন্দোলনে এসেছি। যেমন তুমি বলছিলেন, তবে এই এলাকা কিন্তু আসলে পুরো যানবাহন সেটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং অফিসগামী যে মানুষ রয়েছে তারা কিন্তু আসলে বিড়ম্বনায় পড়ছেন। তবে আমরা দেখেছি মহাখালী এলাকায় আসলে বাসের সংকট রয়েছে। সব মিলিয়ে বলতে গেলে এই এলাকার পরিস্থিতি স্বাভাবিক। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। ইসলামী ব্যাংক সহ পুরো খাতটি ধ্বংসের নেপথ্যে থাকা এস আলমের শাস্তি চায় বাংলাদেশ ব্যাংক, তবে তা হবে আইনি প্রক্রিয়াতে। সংবাদ সম্মেলনে গভর্নর বলেছেন, আবেগ কিংবা অনুরাগের বশে কোনো প্রতিষ্ঠান বন্ধ করা যাবে না, এমনকি গত সরকারের সময় চাকরি হয়েছে বলে কাউকে কোনো হয়রানি করা যাবে না। তিনি বলেন, 15 বছর একটি লম্বা সময়, গোটা প্রজন্মকে বাদ দিয়ে দেশ চলতে পারে না। রিজভিন আজহার রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের পুরো পরিচালনা পর্ষদ প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে গভর্নর বললেন, ইসলামী ব্যাংক বেশ কিছু বিষয়ে সাফল্য অর্জন করেছে। দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোর মাঝে ইসলামী ব্যাংক যেহেতু সবচেয়ে বড়, কাজেই ওই ব্যাংকটি শক্তিশালী হলে ঘুরে দাঁড়াবে পুরো ব্যাংক খাত। লোন তো তারা নিছে 50%, আমি আগেও বলেছি। এখন তারা যে এলসি খুলেছিল এগুলো কিন্তু আমরা পেমেন্ট করে দিয়েছি। তো পেমেন্টগুলো সে তো পেমেন্ট করে নাই, তাহলে এটা তো আমাদের একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে প্রায় 20,000 কোটি টাকার মতো। এই 20,000 কোটির মধ্যে এসালাম এবং রিলেটেড গ্রুপের লোন হলো শেয়ার হচ্ছে 1600 কোটি রিলেটেড। এইটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ নিব। আপনারা জানেন মার্কেটে এখন 60 টাকা আছে, 696, এখান থেকে প্রায় 10,000 কোটি আসবে। আর আমরা এই সামনের মাসের শুরুতেই আমরা সৌদি আরব যাওয়ার প্ল্যান করেছি, ইনশাল্লাহ ভিসা হলে আমরা যাব। সেখানে আল রাজি আগে যারা মালিক ছিল এটার, ওনাদের শেয়ার ছিল 29%। আমরা এই 20,000 কোটি যে বাকি 10,000 থাকলো, আমরা চেষ্টা করব সেন্ট্রাল ব্যাংক বিএসসিসির পারমিশন নিয়ে শেয়ার ইস্যু করতে। প্রশ্নোত্তরে গভর্নর বলেন, অর্থনীতিতে ক্ষতি মেরামতের চেষ্টা চলছে। দেশের মানুষের সহযোগিতা পেলে পরিস্থিতির উন্নতি হবেই। কোনো প্রতিষ্ঠানকে আমরা বন্ধ হয়ে দেব না, সেটা এসালামেরই হোক, সিমকোরই হোক, অন্যান্য গ্রুপেরই হোক। প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ, ব্যক্তি থাকুক না থাকুক প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠান চলবে। আমরা প্রতিষ্ঠানকে মারতে দেব না। প্রতিষ্ঠান মারা খুব সহজ, গড়তে কিন্তু অনেক সময় চায়ের কাপ আমি এর হাত থেকে ফেললেই পড়ে যাবে, ওটাই গড়তে জানতো দেখি। তাড়াহুড়া, ইমোশন, এগুলো মানুষকে উত্তেজিত করে, মানুষকে একটু উজ্জীবিত করে, কিন্তু ইমোশন দিয়ে কিন্তু দেশ চললে দেশের ভালো হয় না। পাচার হওয়া অর্থ ফেরত আনতে গঠিত টাস্কফোর্স বিষয়ে গভর্নর জানান, কাজ চলছে। দৃশ্যমান কোনো উন্নতি হলে গণমাধ্যমকে জানাবেন তিনি। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক, সাবেক পূর্ব পাকিস্তান ও বাংলাদেশের এক সময়ের অন্যতম সেরা ফুটবলার জাকারিয়া পিন্টু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে বিশ্ব জনমত গঠনের উদ্দেশ্যে গড়া স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। এই অসাধারণ বীরত্ব ও দেশের ফুটবলে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্রের চিরবিদায়ের খবর জানাচ্ছেন সাইদুর রহমান শামীম।
বাংলাদেশের সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম ও ফুটবল ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। গত শতাব্দীর 50, 60 ও 70 দশকের মাঠ কাঁপানো ফুটবলার জাকারিয়া পিন্টুর জীবনের সেরা অর্জন 71-এর স্বাধীন বাংলা ফুটবল দলকে নেতৃত্ব দেয়া। 84 বছর বয়সে এবার নিলেন চিরবিদায়। গুরুতর অসুস্থ অবস্থায় রোববার ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সিরিয়াস অবস্থা হওয়াতে এই ইডনেসিনাতে নিয়ে আসলো। আজকে তো সকালবেলা 12টার দিকে মারা গেলেন। ওখানে স্বাধীন বাংলার টিমটাকে অর্গানাইজ করে বাংলাদেশকে সারা পৃথিবীতে পরিচয় করে দিয়েছে। 1973 সালে তার নেতৃত্বে মালয়েশিয়ায় মাঠ দেখার ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় লাল সবুজ। 1975 সালে ফুটবলার হিসেবে অবসর নেয়ার পর কোচিং ও বাফুফের সংগঠক হিসেবে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। 1995 সালে সরকার তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। দেশের মানুষ আপনারা এত ভালোবাসে, এগুলো আপনাদের আসলে মানে একটু অ্যাসেট বলতে পারেন। আপনারা যদি আপনাদের কারোর কাছে কোনো ভুল ত্রুটি করে থাকে তা আপনারা মাফ করে দেন। ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম নামাজে জানাজার পর জাকারিয়া পিন্টুর মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। লন্ডন প্রবাসী এক মেয়ে দেশে ফেরার পর মঙ্গলবার তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। তার আগে মঙ্গলবার সকালে প্রিয় মোহামেডান ক্লাব প্রাঙ্গণ, বাফুফি ভবন ও জাতীয় প্রেস ক্লাবে জাকারিয়া পিন্টুর আরও 3টি জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেপার। বিরতির পর আর ফিরে এলাম বিরতির পর। গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় 24 ঘন্টায় আরো 111 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তাদের একটি দল ঘটনাস্থলে আহত ও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে। নিটল টাটা বিশেষ সংবাদ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ রাঙামাটি কাপ্তাই লেকে প্রথমবারের মতো সুবলং চ্যানেল সুইমিং প্রতিযোগিতা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন লেক নিয়ে মানুষের ভয় দূর করে একে সাঁতারের সম্ভাবনাময় ক্ষেত্র করার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকেরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানী প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল শতরূপা জুয়েলার্সের তৃতীয় শাখা। নন্দিত চিত্রনায়িকা শিরিন শিলা ফিতা কেচে এই আউটলেটের উদ্বোধন করেন। আয়োজকরা জানান মনোরম সাজে সজ্জিত নতুন এই আউটলেটে রয়েছে বিশ্বমানের স্বর্ণ ও ডায়মন্ডের বিপুল সমাহার। হোটেলের জেনারেল ম্যানেজার আসিফ আহমেদ, ডিরেক্টর কাজী মোয়াজ্জেম হোসেন, প্রতিষ্ঠানের কর্ণধার কার্তিক কর্মকার সহ বিশিষ্ট জনেরা এই সময় উপস্থিত ছিলেন। আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে যা দেখবেন। সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো আরো একবার। সাবেক মন্ত্রী, উপদেষ্টা সহ 13 জনকে ট্রাইব্যুনালে হাজিরের পর কারাগারে প্রেরণ। 17 ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদনের নির্দেশ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ 4 বছর হতে পারে আল জাজিরাকে প্রধান উপদেষ্টা। চলমান সব সংস্কার শেষে নির্বাচন। ক্ষমতায় গেলে আন্দোলনের শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ করবে বিএনপি। মানবিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের তাগিদ। গণতন্ত্র ও মানবাধিকার উন্নয়নে ঐক্যমত্যের ঘোষণায় বে অফ বেঙ্গল কনভারসেশনের সমাপ্তি। জলবায়ু সহনশীল জ্বালানির উপর গুরুত্ব আরোপ। বিশ্ব জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলোকে প্রতিশ্রুতি পূরণে সচেষ্ট হওয়ার আহ্বান। ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশের জন্য কার্যকর উদ্যোগের পরামর্শ। এবং স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোক। মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে এই ফুটবল কিংবদন্তির দাফন। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।